বর্তমানে দক্ষিণপন্থী প্রতিক্রিয়াশীলরা তো বটেই, অনেক চীনপন্থী বামেরাও মুজিব সম্পর্কে এই মূল্যায়ন গ্রহণ করেন না। কিন্তু তার এই গণমুখী সম্ভাবনা সাম্রাজ্যবাদ ঠিকই বুঝেছিল। এই সম্ভাবনা বুঝতে পেরে সাম্রাজ্যবাদ তাকে তার সামনে এগোতে দেয়নি। জাতীয় মুক্তি সংগ্রামের ইতিহাসে না ঘাটকা ধরনের ইন্টারমিডিয়েট রেজিমের মাঝপথে এসে এ ধরনের করুণ পরিণতির আরো একাধিক দৃষ্টান্ত রয়েছে, যেমন মিশরের নাসের, ইন্দোনেশিয়ার সুকর্ণ ও চিলির আলেন্দে। অতি সংক্ষেপে বর্ণিত উল্লিখিত রাজনৈতিক পটভূমিটা না বুঝলে বাংলাদেশের জাতীয়তাবাদী আন্দোলনের ট্র্যাজেডিটা স্পষ্টভাবে বোঝা যাবে না, এবং মুক্তিযুদ্ধের ইতিহাস স্বাধীনতা পরবর্তীকালে কেন অগ্রসর না হয়ে 1975 সালে এসে উল্টে গেল সেটা ব্যাখ্যা করা যাবে না। আমরা একথাও জানি যে স্বাধীনতার পরপরই তাজউদ্দিন আহমেদের সঙ্গে বঙ্গবন্ধুর বিচ্ছেদ হয়নি। তিনি তাজউদ্দিন আহমেদের সঙ্গে মিলিতভাবেই দেশ পরিচালনা শুরু করেছিলেন। ক্যাবিনেটে তাজউদ্দিন আহমেদ অর্থমন্ত্রী, বঙ্গবন্ধু প্রধানমন্ত্রী, খন্দকার মোশতাকও ক্যাবিনেটের একজন মন্ত্রী। স্বাভাবিকভাবেই আমরা বুঝতে পারি বঙ্গবন্ধু ফিরে আসার পরেও আওয়ামী লীগের দক্ষিণপন্থী অংশ মোশতাকের নেতৃত্বে টিকে ছিল, কিন্তু তারা মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে দুর্বল হয়ে গিয়েছিল। সেই দক্ষিণপন্থী অংশই আবার স্বাধীনতা অর্জনের পর নতুন করে সক্রিয় হয়েছে তখন, কারণ তারা বুঝতে পেরেছে বঙ্গবন্ধুকে যদি তারা তাদের দিকে নিতে না পারেন আর মুজিব যদি তাজউদ্দিন আহমেদের দিকে চলে যায়, তবে দেশের শাসন কাঠামো আরো বেশি মার্কিন বিরোধী ও সোভিয়েত ভারতমুখী হয়ে উঠবে। একথাও আমাদের জানা আছে যে মুক্তিযুদ্ধ চলাকালে মুশতাকপন্থীরা মার্কিন সাম্রাজ্যবাদের সঙ্গে যোগাযোগ করে পাকিস্তানের সঙ্গে একটি কনফেডারেশনের মতো অবস্থা তৈরি করার চেষ্টা করেছিলেন, কিন্তু সেটা ধরা পড়ে যায়, যা তাদের অবস্থান পরবর্তীকালে অনেক দুর্বল করে দিয়েছিল। নিঃসন্দেহে লক্ষ্য করার বিষয়, মুশতাক এক্ষেত্রেও বঙ্গবন্ধুকে সামনে রেখেছিল। তার প্রচার ছিল, বঙ্গবন্ধুকে যদি আমরা বাঁচাতে পারি তবেই আমাদের স্বাধীনতা অর্থবহ হবে, এবং তার একমাত্র উপায় হচ্ছে মার্কিন মধ্যস্থতায় পাকিস্তানের সঙ্গে কনফেডারেশন গঠন। অধ্যাপক রেহমান সোবহান তার আত্মজীবনীমূলক স্মৃতিকথা আনট্রাঙ্কুইল রিকালেকশনসে লিখেছেন, মানে ওই সময় উনি মুশতাকের সঙ্গে দেখা করেছিলেন, সেইটা বর্ণনা করতে গিয়ে লিখেছেন, When I met Mushtaq, I had no idea that he was embarking on a conspiracy patronized by Henry Kissinger. Raghavan, in his volume 1971, cites State Department files reporting discussions initiated around 30th July 1971 between Qazi Zahirul Qayyum, an Awami League MP close to Mushtaq, and George Griffin, the political officer at the US consulate in Calcutta, to discuss a political settlement with Pakistan short of full independence for Bangladesh. তাই একদিক থেকে দেখলে মনে হয় বঙ্গবন্ধুর জন্য খন্দকার মুশতাকের অনেক বেশি দরদ, আরেক দিক থেকে দেখলে প্রতীয়মান হবে যে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামকে বানচাল করার ষড়যন্ত্র। তবে যে বিশেষ ব্যক্তিটিকে ঘিরে যুক্তিসমূহ তুলে ধরা হয়েছে, তিনি যেহেতু বঙ্গবন্ধু, তার একটি প্রভাব অনেক মানুষের মধ্যে ছিল। আমরা জানি যে এই ভাওতাবাজিমূলক প্রস্তাবের কাছে তাজউদ্দিন আহমেদ নতি স্বীকার করেননি। আমরা যতটুকু জানি, খন্দকার মুশতাককে অনেকটা অন্তরীণে পাহারায় রেখেই স্বাধীন হওয়ার পথে এগিয়ে যাওয়া বাংলাদেশের অস্থায়ী সরকারের সব ধরনের ক্যাম্পেইনে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন তাজউদ্দিন আহমেদ, এবং তাকে সার্বিক সমর্থন জুগিয়েছিলেন কম বেশি ঐক্যবদ্ধ উপদেষ্টা পরিষদ। আমি একটু খোঁজ করলাম, উপদেষ্টা পরিষদে মৌলানা ভাসানী ছিলেন, তো মৌলানা ভাসানী তাজউদ্দিন সম্পর্কে ইভ্যালুয়েশন কি ছিল সেটা আমি খুঁজে পেয়েছি। ওই বইটা এখন আর পাওয়া যায় না, সাইফুল ইসলামের লেখা। ভাসানী যখন ভারতে তার সচিব ছিলেন তিনি লিখেছেন, তিনি উদ্ধৃতি দিয়েছেন। এমনকি মৌলানা ভাসানীও তখন মতভেদ সত্ত্বেও তার প্রতি সমর্থন অব্যাহত রেখেছিল। ভাসানীর ভাষায় উদ্ধৃতি, তাজউদ্দিন আপোষহীন, তার চিন্তা ভাবনা সাফ, কিন্তু তাকে ফালায় দেওয়ার জন্য চক্রান্ত চলতেছে, তা সামাল দেওয়া কঠিন। এই জন্যই মুক্তিযুদ্ধের পক্ষে বিদেশে ক্যাম্পেইনে কোথাও খন্দকার মুশতাককে একা পাঠানো হয়নি। পাঠানো হয়েছে সারোয়ার আলীকে, যিনি আবার মস্কোপন্থী কমিউনিস্ট পার্টির নেতা, এবং সঙ্গে ছিলেন বাম ঘেঁষা আওয়ামী লীগ নেতা আব্দুস সামাদ আজাদ। এক্ষেত্রে বাস্তব কারণটা হচ্ছে আমাদের মুক্তিযুদ্ধে ক্রিটিক্যাল সাপোর্টটা তখন পশ্চিম থেকে আসেনি, এটা এসেছে সমাজতান্ত্রিক লবি থেকে। সুতরাং ক্যাম্পেইন তো তাদের সঙ্গেই করতে হবে যাদের সমর্থন অস্ত্র নিয়ে যুদ্ধে প্রবৃত্ত হয়েছিলাম আমরা। মার্কিন সপ্তম নৌবহরকে ঠেকিয়ে দেওয়া থেকে শুরু করে আরো নানা দিক থেকে চিন্তা করলে দেখা যাবে যে মুক্তিযুদ্ধে আমাদের মূল সমর্থনটা এসেছে বাম দিক থেকে। এসব কারণেই খন্দকার মুশতাকদের অভিলাষ ও আধিপত্য আওয়ামী লীগে ক্ষয় হয়ে যেতে থাকে, কিন্তু এরপরেও ঘাপটি মেরে থেকে সর্বদা খন্দকার মুশতাক তার ষড়যন্ত্র চালিয়ে গেছেন। মুক্তিযুদ্ধের সে সময় আরেকটি ফোর্স শক্তিশালী হয়ে ওঠে,
তারা হচ্ছেন শেখ ফজলুল হক মনির তথা 4 মূল নেতার নেতৃত্বাধীন মুজিব বাহিনী। তারা সে সময় বলার চেষ্টা করেছেন যে এক বঙ্গবন্ধু বাদে আমরা আর কারো নেতৃত্ব মানি না, কিন্তু তাদের এই যুক্তির পিছনেও কিছু ভারতীয় দক্ষিণপন্থী অফিসারের প্রভাব ছিল বলে মনে করা হয়। আমরা জানি যে দেরাদুনে মুজিব বাহিনীকে স্পেশাল ট্রেনিং দেওয়া হয় কর্নেল ওভানের অধীনে, যিনি একসময় সিআইএর সঙ্গে যুক্ত ছিলেন। তিনি একটা সময় চীনের সঙ্গে যুদ্ধ করতে ভারতীয় সৈন্যদের ট্রেনিং দিতেন সিআইএর পরামর্শ মতো। তাই পূর্বোক্ত ধারণাটিও একদম উড়িয়ে দেওয়া যায় না। একথাও বলে রাখা ভালো, ভারতের মার্কিন লবি তখন সরাসরি কর্তৃত্বে না থেকেও ভারতে যথেষ্ট প্রভাবশালী ছিল। বিশেষ করে পিতা নেহেরুর মতো ক্ষমতাসীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীও অনেক দিক থেকে সোভিয়েত ঘেঁষা হলেও ভারতের বুর্জোয়া শ্রেণী অনেক শক্তিশালী অবস্থানে ছিল, যাদের সমর্থনটা যায় মার্কিন লবিতেই। মোরারজি দেশাই থেকে শুরু করে আরো অনেকেই আমলাতন্ত্রের দুটি ভাগের একটিকে প্রভাবিত করেছে। ভারতীয় আমলাতন্ত্রের দক্ষিণপন্থী অংশটাই সম্ভবত সমাজতান্ত্রিক ব্লক ঘেঁষা তাজউদ্দিন আহমেদের নেতৃত্বের বিরুদ্ধে মুজিব বাহিনীকে দাঁড় করায়। এক্ষেত্রে অবাক হওয়ার কিছু নেই। সুতরাং বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে একটি দ্বান্দ্বিক রাজনৈতিক রসায়নের মধ্যে তাজউদ্দিন আহমেদের যাত্রা এগিয়ে গিয়েছিল। আপনারা যারা এই বিষয়ে আরো বেশি জানতে চান তারা জে.এন. দীক্ষিতের বইটা পড়তে পারেন। বঙ্গবন্ধু আসার পর তাজউদ্দিন আহমেদের ভূমিকাটা কি, এটা অনেকে প্রশ্ন করে। তিনি আসলেই কি উচ্চাকাঙ্ক্ষী ছিলেন? তিনি কি মুক্তিযুদ্ধে তার প্রত্যক্ষ নেতৃত্বের সুযোগটা কাজে লাগিয়ে আরো উপরে উঠতে চেয়েছিলেন? আমার মনে হয় আসলে তেমনটি নয়। তাজউদ্দিন আহমেদের ব্যক্তিত্ব থেকে শুরু করে তার ডায়েরি এবং পরবর্তীকালের ঘটনা প্রবাহ দেখলে বোঝা যায় তিনি একান্তভাবে শেখ মুজিবুর রহমানের ভক্ত ছিলেন, তবে হয়তো একদম অন্ধ ভক্ত ছিলেন না। শেখ মুজিবুর রহমানের সব কথা অকপটে মেনে নেওয়ার মতো না হলেও তিনি বিশ্বাস করতেন ভুল হোক শুদ্ধ হোক মুজিবুর রহমানকে দিয়েই বাংলাদেশের গণমুখী বিকাশ ঘটানো সম্ভব। তবে পরিপূর্ণভাবে সরাসরি কমিউনিস্ট পার্টি বা জাসদের মতো কোন মুজিব বিরোধী দলে তাজউদ্দিন আহমেদ যোগ দিতে চাননি। বাকশালে যোগ দিলেও বাকশাল তিনি সমর্থন করেননি, কারণ তিনি একজন ভালো গণতন্ত্রী ছিলেন। গণতন্ত্র ছাড়া সমাজতন্ত্র, তাতে তার বিশ্বাস ছিল না। বিশ্ব ইতিহাস প্রমাণ করেছে একদলীয় ভাবেও সমাজতন্ত্র অনেকখানি বিকাশ লাভ করতে পারে। তবে দীর্ঘ পথ পরিক্রমায় শাসক শ্রেণী যদি কেন্দ্রীভূত আমলাতন্ত্র বা এক ব্যক্তির একনায়কত্বে পরিণত হয়, তাহলে তার ব্যর্থতাও এগিয়ে আসে। বিশেষ করে পূর্বতন একনায়কত্বমূলক মডেলে মানুষের মৌলিক চাহিদাগুলি যখন মোটামুটি পূরণ হয়ে যায়, মানুষ তখন সর্বত্রই কোনো না কোনো রূপে নিজস্ব অংশগ্রহণের এবং নিজস্ব ভয়েসের অধিকারটা ফেরত চায়। পাশাপাশি বিরোধী মত প্রকাশ, গণতান্ত্রিকভাবে স্বাধীন মত প্রকাশ করার সুযোগ, বাজারে চয়নের সুযোগ, এগুলোর গুরুত্ব দিতে থাকে তারা। বিকাশের এ পর্বে এসে তখন যদি অর্থনীতি ও রাজনীতিতে যুগপৎ সংস্কার ও পরিসর বা স্পেস সৃষ্টি করা না যায়, তাহলে সমাজতন্ত্র একটি আমলাতান্ত্রিক স্থবির মডেলের রূপ পরিগ্রহণ করে এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি স্থবির হয়ে যায়। মার্কসের ঐতিহাসিক বস্তুবাদের সাধারণ সূত্র অনুযায়ী কোন উৎপাদন সম্পর্কের মধ্যে উৎপাদন শক্তির বিকাশ থেমে গেলে সে উৎপাদন সম্পর্ক নষ্ট হয়ে যেতে বাধ্য। তখন নতুন উৎপাদন সম্পর্ক দিয়ে সেটাকে প্রতিস্থাপন করতে হয়। উৎপাদন সম্পর্কের এই নবায়নটা কি পুঁজিবাদ কি সমাজতন্ত্র সব জায়গাতেই দরকার। পুঁজিবাদ যে টিকে আছে কারণ সে নানাভাবে মূল শোষণ ঠিক রেখে ব্যবস্থাপনা সম্পর্কের পুনঃ নবায়ন করেছে। বাংলাদেশের স্বাধীন হওয়ার সময় সমাজতন্ত্রের নবায়নের লক্ষ্যে এসব নিত্য নতুন ব্যবস্থাপনা সংকট ও তার সংস্কার নিয়ে কোনো ধারণা সমাজতন্ত্রীদের মাথায় তখন ছিল না, ছিল বলে মনে হয় না। তবে সে সময় অল্প কিছুদিনের জন্য হলেও পরিকল্পনা কমিশন কর্তৃক অনুসৃত নীতিমালা ও তাজউদ্দিন আহমেদের প্র্যাগম্যাটিক অর্থমন্ত্রিত্ব থেকে ধারণা করা যায় যে এসব বিষয়ে তার ধারণা অনেক বেশি বাস্তবসম্মত ছিল। তবে আমেরিকান এইডের বিরুদ্ধে তিনি ছিলেন স্পর্শকাতর ও সম্পূর্ণ অনমনীয়। 70-এর নির্বাচনে বামপন্থীদের ছিল স্বল্প ভোট আর আওয়ামী লীগের ছিল ব্যাপক ভোট, যা প্রমাণ করে বাংলাদেশের মানুষ তখন প্রধানত একাত্তা হয়ে ভাবছে পদ্মা মেঘনা যমুনা তোমার আমার ঠিকানা। কিন্তু একই সঙ্গে পাকিস্তানপন্থী 22 পরিবারের শোষণের বিরুদ্ধেও ছিল বাঙালি শ্রমজীবীদের সংগ্রামী অবস্থান। তাই প্রথম থেকেই বাঙালি জাতীয়তাবাদের সূচিমুখ ছিল একচেটিয়া শোষণ বিরোধী। আর এ ধরনের শোষণ বিরোধী আন্দোলন যখন হয়, মার্কিন সাম্রাজ্যবাদ শোষকদের পক্ষ নেয়, সমাজতান্ত্রিক শিবির পক্ষ নেয় গণমানুষের। এই সময় গণমানুষের ঐক্য গড়ে ওঠে, শ্রেণীভেদ কমে গিয়ে গণমানুষের 99% দাবি গুরুত্ব পায়, আর অনেক উপরে উঠে যায় মুজিব তাজউদ্দিনের মতো জনপ্রিয় নেতাদের অবস্থান। বাংলাদেশের স্বাধীনতার পরও হয়েছিল তাই। স্বাধীনতার পর অর্থমন্ত্রী হিসাবে তাজউদ্দিন আহমেদ যে বক্তব্য রাখেন, সেখানে বেতন বৈষম্য কমিয়ে এনে আমলাতন্ত্রের শক্তিমত্তা খর্ব করার ইঙ্গিত দেন।
এ থেকে তার বৈষম্য বিরোধী চেতনার বিষয়টি স্পষ্ট বোঝা যায়। তদানীন্তন পরিকল্পনা কমিশনের প্রগতিশীল প্রস্তাবগুলির পক্ষে ক্যাবিনেটে প্রায় তিনিই একমাত্র কণ্ঠস্বর, লোন ভয়েস ছিলেন। তিনি সরকারি ওই পরিকল্পনা কমিশনের সদস্যদের কাছ থেকে যা শুনেছি, তিনি সরকারি আমলাদের প্রচলিত ধ্যান ধারণাকে পাল্টে দিতে চেয়েছেন, সৎভাবে কৃচ্ছতা সাধন করে জীবন যাপন করতে চেয়েছিলেন। সে সময় বঙ্গবন্ধু নিজের দল থেকে একটি গ্রুপ যখন বের হয়ে গিয়ে বলে আমরা মুজিববাদ সমর্থন করি না, আমরা সমর্থন করি বৈজ্ঞানিক সমাজতন্ত্র, তখন অনেকে ভেবেছিলেন তাজউদ্দিন আহমেদ হয়তো নবগঠিত জাসদের সঙ্গে চলে যাবেন, কিন্তু তাজউদ্দিন আহমেদ তা করেননি। তখন তাজউদ্দিন আহমেদের শত্রুরা বঙ্গবন্ধুর কান ভারী করতে শুরু করে তার বিরুদ্ধে। তাদের প্রথম লক্ষ্য উদ্দেশ্য হয়ে দাঁড়ায় ক্যাবিনেট থেকে তাজউদ্দিন আহমেদকে বিতাড়নের চিন্তা। মহিদুল হাসানের বই কিংবা প্রফেসর নুরুল ইসলামের বই অথবা তাজউদ্দিন আহমেদের হারানো ডায়েরিগুলো খুঁজে পেলে আমরা বুঝতে পারবো এসব ঘটনায় তাজউদ্দিন আহমেদের মনে ধীরে ধীরে কিভাবে হতাশা জন্ম নিচ্ছিল। তার মধ্যে পুরনো একটা হতাশা অবশ্য আগে থেকে ছিল, যে বঙ্গবন্ধু কোনোদিন তাকে জিজ্ঞাসা করলেন না তিনি কিভাবে বাংলাদেশ স্বাধীন করেছিলেন। অতীতে বঙ্গবন্ধুর সব বিষয়ে আলোচনা করলে দেখা যাবে তিনি দ্বিতীয় ব্যক্তি হিসাবে সর্বদাই তাজউদ্দিন আহমেদের উপর নির্ভর করতেন। সমগ্র 6 দফা, 11 দফা, 1 দফা আন্দোলনে কাল পর্ব জুড়ে তাজউদ্দিন ছিলেন বঙ্গবন্ধুর ছায়াসঙ্গী। তিনি ছিলেন তদানীন্তন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, আর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন সভাপতি। এমনকি 70-এর নির্বাচনের বিপুল বিজয়ের পর বুড়িগঙ্গার কিনারে 6 দফা ভিত্তিক একটি শাসনতন্ত্র প্রণয়ের গোপন বৈঠক থেকে শুরু করে 7ই মার্চের অসহযোগ আন্দোলনে এবং সবশেষে জেনারেল ইয়াহিয়ার সঙ্গে দর কষাকষির বৈঠকে সর্বত্রই তিনি ছিলেন মুজিব ভাইয়ের, তার প্রিয় মুজিব ভাইয়ের অন্যতম বুদ্ধিদাতা ও উপদেষ্টা। তার এই অনন্য ভূমিকাকে স্বীকৃতি দিয়ে জুলফিকার আলী ভুট্টো চুপি চুপি ইয়াহিয়াকে বলেছিলেন, বিওয়্যার অফ দিস লিটল ম্যান। আসলে যেই বঙ্গবন্ধুর সঙ্গে এত বন্ধুত্ব ছিল, সেই বঙ্গবন্ধুর সঙ্গে কেন তার সম্পর্কে চির ধরল তা বোঝা মুশকিল। অনেকে মনে করেন তার সম্পর্কে খন্দকার মুশতাক ও শেখ ফজলুল হক মনি বঙ্গবন্ধুর কান ভারী করেছেন। এই কথা কেউ কেউ বলেছেন যে মুশতাক বঙ্গবন্ধুকে বলেছেন আমরা চেয়েছিলাম আপনার জীবন রক্ষা করতে, আর তাজউদ্দিন আহমেদ তাতে বাধা দিয়েছে। ওই সময় আপনাকে তো পাকিস্তানিরা মেরে ফেলতে পারত, আপনার ভাগ্য সুপ্রসন্ন, তাই আপনি প্রাণ নিয়ে ফিরতে পেরেছেন। কিন্তু এত বোকা তো আর বঙ্গবন্ধু নন যে তিনি মনে করবেন মুশতাক বঙ্গবন্ধুকে তাজউদ্দিন আহমেদের চেয়ে বেশি ভালোবাসেন। এই প্রসঙ্গে প্রফেসর নুরুল ইসলামের বিবরণ থেকে একটি গল্প বলা যেতে পারে। একদিন নাস্তার টেবিলে বসেছিলেন বঙ্গবন্ধু, মুশতাক আর নুরুল ইসলাম। প্রফেসর নুরুল ইসলাম বঙ্গবন্ধু হাসতে হাসতে বললেন, গত রাতে আমি স্বপ্ন দেখেছি আমার প্রিয় বস্তুটা কোরবানি দিতে হবে। আমি সকাল থেকে ভাবছি সেই প্রিয় বস্তুটা কে। শেষ পর্যন্ত ভাবলাম আমার সবচেয়ে প্রিয় হচ্ছে খন্দকার মুশতাক। কথাটা বলার সঙ্গে সঙ্গে প্রফেসর নুরুল ইসলাম বলছেন, খন্দকার মুশতাকের মুখটা ছাইয়ের মতো বিবর্ণ হয়ে গেল। আর নুরুল ইসলাম ভাবলেন এমন ভয়ানক ইঙ্গিতপূর্ণ উপহাস বঙ্গবন্ধু কেন মুশতাকের সঙ্গে করতে গেলেন? নিশ্চয়ই এর কোনো অন্তর্নিহিত কারণও আছে। এই বিবরণ থেকে স্পষ্ট অনুমান করা যায় যে বঙ্গবন্ধু জানতেন যে খন্দকার মুশতাককে তার বলি দিতে হবে, কিন্তু বাস্তব ইতিহাসটা উল্টে যায় অন্যভাবে, আর খন্দকার মুশতাকই অবশেষে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার চক্রান্তে সফল হলেন। যাই হোক, আমাদের আলোচনা তাজউদ্দিন আহমেদকে নিয়ে, কিন্তু তাকে যদি তদানীন্তন সময়ের কুশীলবদের মধ্যে স্থাপন করে না দেখি, তবে তাজউদ্দিন আহমেদের প্রকৃত তাৎপর্য আমরা বুঝতে পারবো না। তিনি আমাদের ট্র্যাজিক হিরো, বা অধ্যাপক আনিসুজ্জামানের ভাষায় এ ম্যান অফ ডেস্টিনি। কারণ তিনি শেষ পর্যন্ত সব রকম দক্ষতা থাকা সত্ত্বেও বিয়োগান্তক ঘটনার নায়কে পরিণত হন এবং জেলখানায় করুণভাবে মৃত্যুবরণ করেন। তাকে হত্যা করা হয়। যদি তিনি বেঁচে থেকে বঙ্গবন্ধুর মৃত্যুর পর আরেকবার হাল ধরতে পারতেন দেশে, তাহলে আমাদের 75 পরবর্তী দীর্ঘ সময় জুড়ে দক্ষিণপন্থী প্রতিক্রিয়াশীল শক্তির উত্থান ও মধ্য বাম শক্তির ক্রমাগত একটার পর একটা পশ্চাৎ অপসরণের পাল্লায় আমাদের পড়তে হতো না। আমরা বহু আগেই রুখে দাঁড়াতে পারতাম এবং বহু আগেই মধ্যমায়ের দেশে পরিণত হতাম বলে আমার বিশ্বাস। তবে সবকিছুর পরেও এটাই সত্য যে পুরনো সময়ের প্রান্তে পৌঁছিয়ে যে ভয়ঙ্কর সম্ভাবনার কথা তাজউদ্দিন অনুধাবন করতে পেরেছিলেন তা সঠিক প্রমাণিত হয়েছে। তিনি তাকে ঠেকাতে বা পাল্টে দিতে ব্যর্থ হয়েছেন। এই অর্থে সময়কে বুঝলেও সময়কে অতিক্রম করতে তিনি পারেন। আমাদের 72-এর সংবিধানে প্রতিশ্রুত সমাজতন্ত্রের চরিত্র গণতান্ত্রিক হয়, ধ্রুপদী সমাজতন্ত্রের যেসব আধুনিক সমালোচনা রয়েছে তা আমাদের ক্ষেত্রে প্রযোজ্য ছিল না। এক্ষেত্রে অন্তত চিন্তার দিক দিয়ে আমরা উন্নত ভারসাম্যপূর্ণ অবস্থানে ছিলাম। আমরা একটু খেয়াল করলে দেখা যায় সমাজতন্ত্রের যে আধুনিক চীনা মডেলের জয় জয়কার সর্বত্র, তা কিন্তু সমাজতন্ত্রের সংস্কারের জন্য দুই দিক থেকে নীতিমালা ধার নিয়েছে।
তারা পুরনো সমাজতন্ত্র থেকে যেমন কিছু মৌলিক নীতিমালা ধার নিয়েছে, তেমনি পুঁজিবাদ থেকেও অনেক দক্ষতাবর্ধক নীতিমালা ধার নিতে হয়েছে তাদের। যদিও গণতন্ত্রের প্রশ্নে চীনের মডেলের সীমাবদ্ধতা এখনো বিদ্যমান, আমার মনে হয় তাজউদ্দিন আহমেদের নীতিতেও চিন্তায় এইসব ক্ষেত্রে অনেক বেশি আধুনিক ও প্রয়োগবাদী ভারসাম্য ছিল। যেমন একটা ইস্যু ছিল স্বাধীনতার পর শিল্প খাত আমরা জাতীয়করণ করব কি করব না। এই বৃহৎ কারখানাগুলো পাকিস্তানের 22 পরিবারের ছিল। প্রশ্ন এসেছে এক্ষেত্রে তাদের কারখানাগুলো যদি নিয়ে নেওয়া হয় তাহলে বৃহৎ বাঙালি পুঁজিপতিদের ক্ষেত্রে কি হবে। তাজউদ্দিন আহমেদ বলেছিলেন সংবিধানে থাকা মিশ্র অর্থনীতির মধ্যে থেকে নির্দিষ্ট আর্থিক সীমারেখায় একটা সাইজ আছে, তার উপরে যদি হয় তাহলে সেগুলো অধিগ্রহণ করা হবে। পাশাপাশি এই প্রশ্ন তখন উত্থাপিত হয় বাঙালি ও পাকিস্তানিদের কারখানা অধিগ্রহণ করা হলে অন্য বিদেশিদের ক্ষেত্রে কি হবে, ব্রিটিশ বা আমেরিকানদের ক্ষেত্রে কি হবে। বিশেষ করে তখন অনেক বিদেশি চা বাগান ও ওষুধ কোম্পানি ছিল, সেগুলো রাষ্ট্রায়ত্ত করা হবে নাকি বেসরকারি খাতেই পরিচালিত হবে তা নিয়ে জটিলতা দেখা দেয়। এক্ষেত্রে তাজউদ্দিন আহমেদ বলেছিলেন এই ধরনের বিদেশি মালিকানা পরিসম্পদের পরিমাণ হচ্ছে সমগ্র শিল্প খাতের পরিসম্পদের মাত্র 1%, যারা আবার অল্প কিছুদিন পর নিজেরাই আমাদের সরকারের কাছে এগুলি বিক্রি করে দিতে চাই বলে পাত্তারি গুটবে। অতএব এদেরকে অধিগ্রহণ করে এখনই তাদেরকে ক্ষিপ্ত করার কোনো প্রয়োজন নেই। তদানীন্তন পরিস্থিতিতে এই ছিল এক ধরনের সঠিক প্র্যাগম্যাটিক কম্প্রোমাইজ। আমাদের দেশের কট্টর বামপন্থীরা তখন এটা বোঝেননি। যেমন বদরুদ্দিন আহমদ সাহেব বলেছিলেন এটা সাম্রাজ্যবাদের কাছে মুজিব সরকারের আত্মসমর্পণ। যে যাই বলুক, তাজউদ্দিন আহমেদ একদিক থেকে সঠিক, কারণ ওই 1% বিদেশি মালিকানাধীন সম্পদ অধিগ্রহণ করা হলে নতুন রাষ্ট্রের উপর বিদেশিরা যে পরিমাণে খেপে যেত তা বাঞ্ছনীয় ছিল না। তাই অন্তত এই ক্ষেত্রে অদূরদর্শী আদর্শবাদের বদলে প্রয়োগবাদকেই বেছে নিয়েছিলেন তাজউদ্দিন আহমেদ। তাজউদ্দিন আহমেদ বাংলাদেশের ক্ষেত্রে এমন কিছু ধারণা পোষণ করতেন যেটা বঙ্গবন্ধু স্বয়ং বুঝতে পারেননি বা বুঝতে চাননি। যেমন তাজউদ্দিন আহমেদ ভেবেছিলেন যে কোনো মূল্যে আমাদের স্বনির্ভর হতে হবে। তিনি এটাও মনে করতেন যে এককভাবে যুক্তরাষ্ট্রের উপর নির্ভরশীল হলে আমরা বেশি দিন টিকে থাকতে পারবো না। তখন মার্কিনেরা বলতে শুরু করেছেন যে তোমরা হচ্ছে তলাবিহীন ছুরি। এমনকি এ সময় সাহায্য দিতে তারা দ্বিপক্ষীয় নীতি গ্রহণ করতে রাজি হয়নি। তারা তখন প্যারিস কনসোর্টিয়াম গঠন করে সিঙ্গল ইউনাইটেড পলিসি নিয়ে আমাদের মুখোমুখি হয়েছিলেন। তাজউদ্দিন আহমেদ অবশ্য তখন তাতে রাজি হননি। এটা একদিক থেকে ধরতে গেলে তাজউদ্দিন আহমেদের রাজনৈতিক দক্ষতা ও বুদ্ধিবৃত্তির পরিচয়, আরেক দিক থেকে তীব্র সাম্রাজ্যবাদ বিরোধিতারও পরিচয়। তাজউদ্দিন আহমেদের আত্মসম্মান বোধ অনেক তীব্র ছিল। সে কারণেই ম্যাকনামারা এসে আমাদের যখন বললেন আপনাদের আমরা কি সাহায্য দিতে পারি, তাজউদ্দিন আহমেদ তখন বলেছিলেন সেই বিখ্যাত উক্তি, আপনারা তো দেখেছেন মুক্তিযুদ্ধে আমাদের প্রচুর হালের বলদ মারা গেছে, আপনারা আমাদের কিছু বলদ সাহায্য দিতে পারেন। এটা শুনে মুহূর্তের মধ্যেই ম্যাকনামারার মুখ লাল হয়ে গিয়েছিল। এটা পুরোপুরি রাজনৈতিক ভদ্র আচরণ না হলেও এটি সরাসরি তাজউদ্দিনের ব্যক্তিত্বের পরিচয়টি তুলে ধরে। আরেকটি ঘটনা বলা যেতে পারে, ম্যাকনামারা ভারতে এসেছেন, ইন্দিরা গান্ধী চাইছিলেন অন্তত তার সঙ্গে তাজউদ্দিন আহমেদের একটু হৃদয়তা গড়ে উঠুক। তাই রেড ফোর্টে যে লাইট অ্যান্ড সাউন্ড শো, সেখানে 2টো টিকিট দিয়েছেন তাদের, এক পাশে তাজউদ্দিন আহমেদ, অন্য পাশে ম্যাকনামারা। যে উদ্দেশ্যে এটা করা হয়েছে তাজউদ্দিন আহমেদ সেই উদ্দেশ্য ভণ্ডুল করে দিয়ে সারাক্ষণ অন্যদিকে তাকিয়েছিলেন। পুরোটা সময় তিনি একটা কথাও বলেননি ম্যাকনামারার সঙ্গে। এদিক থেকে বলা যায় যে একজন সাম্রাজ্যবাদ বিরোধী রাজনীতিবিদ হিসাবে তাজউদ্দিন আহমেদ অনেক শক্ত অবস্থানে ছিলেন। যদিও সেই সময় সেটি সঠিক ছিল কিনা বা বেঠিক ছিল কিনা তা নিয়ে বিতর্ক আছে। মুক্তিযুদ্ধের সময় তাজউদ্দিন আহমেদের মাথায় একটি বিষয় কাজ করেছিল, যে নতুন সরকারের শপথ যখন আমরা নেব তখন অবশ্যই সেটা ভারতের মাটিতে হলে চলবে না। তিনি বুদ্ধি করে সেটাকে বাংলাদেশের মেহেরপুরে করিয়েছিলেন। এটা তার বুদ্ধিমত্তার প্রমাণ। জোড়া তাজউদ্দিনের বক্তব্য থেকে জানা গেছে অন্য সব নেতা গৃহধর্ম পালন করে থাকলেও তিনি মুক্তিযুদ্ধের 9 মাস আত্মীয়জনের সঙ্গে থাকেননি। কথায় ও কাজে তার যে বাস্তব মিল সেটা দেখিয়ে দিয়েছেন তাজউদ্দিন আহমেদ। সেদিক থেকে তাজউদ্দিন আহমেদ ছিলেন প্রায় সব বাস্তব পরীক্ষায় উত্তীর্ণ এক নেতা। তার বিরুদ্ধে স্বাধীনতার পর ভারতের সঙ্গে গোপনে অসম চুক্তি সম্পাদনের এক মিথ্যা প্রচারণা চালানো হয়েছিল। তাজউদ্দিন আহমেদ 1973 সালের 16ই ডিসেম্বরে বাংলা একাডেমির এক সভায় এসব সন্দেহের নিরসন ঘটিয়ে জবাব দিয়েছিলেন। আমি তাজউদ্দিন আহমেদের বক্তৃতা থেকে উদ্ধৃতি দিচ্ছি। আমি চ্যালেঞ্জ প্রদান করছি, যদি কেউ কোনোদিন প্রমাণ করতে পারেন যে আমার প্রধান কর্তৃত্বকালীন সময়ে ভারতের সঙ্গে কোনো প্রকার গোপনীয় বা প্রকাশ্য চুক্তি করেছি, তবে আমি ফাঁসি কাষ্ঠে ঝুলতে প্রস্তুত রয়েছি।
23 নভেম্বর ইয়াহিয়া খান ঘোষণা করেন যে যদি 10 দিনের মধ্যে ভারত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নেতৃত্বে পরিচালিত বাংলাদেশের মুক্তিযুদ্ধে সাহায্য প্রদান বন্ধ না করে তবে পাকিস্তান ভারত আক্রমণ করবে। এই ঘোষণার পর শ্রীমতী ইন্দিরা গান্ধী বিশ্ববাসীর নিকট আবেদন জানান এই হামলা বন্ধ করার জন্য, কিন্তু কিছুই হয়নি এবং ঠিক 10 দিন পর 3রা ডিসেম্বর পাকিস্তান ভারতের পশ্চিম সীমান্তে আক্রমণ শুরু করে। ফলে ভারতের স্বাধীনতা বিপন্ন হয় এবং আমরাও তখন স্বাধীনতা সংগ্রামে লিপ্ত। তাই উভয়ের স্বাধীনতার চরম শত্রু পাকিস্তানের বিরুদ্ধে যৌথভাবে কি করে মোকাবেলা করা যায় তাই নিয়ে আমরা আলোচনা শুরু করি এবং একদিন রাতে সবার অলক্ষ্যে মুজিবনগর থেকে আমি এবং সৈয়দ নজরুল ইসলাম সাহেব উধাও হয়ে যায়। মিসেস গান্ধীর সঙ্গে রাতে দীর্ঘ আলোচনার পর আমাদের সিদ্ধান্ত ভারতকে জানিয়ে দিই যে আমাদের স্বাধীনতার সম্মিলিত শত্রুর বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে সংগ্রাম করতে প্রস্তুত, তবে তা হবে আমাদের শর্তানুযায়ী। শর্তগুলো হলো ভারত বাংলাদেশকে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসাবে স্বীকৃতি প্রদান করবে। ভারতীয় সৈন্যবাহিনী বাংলাদেশের সম্মিলিত সৈন্যবাহিনীর সঙ্গে, সেই সম্মিলিত সৈন্যবাহিনীকে লেখা আছে এভাবে: গণফৌজ ও ইস্ট বেঙ্গল রেজিমেন্ট, তৎকালীন ইপিআর, আনসার মুজাহিদ, যার সম্মিলিত নাম ছিল মুক্তি বাহিনী, এই সম্মিলিত সৈন্যবাহিনীর সাপোর্টিং ফোর্স বা সহায়ক বাহিনী হিসাবে আমাদের সাথে যুদ্ধ করবে। এটাই ছিল ভারতের সাথে বাংলাদেশের নেতৃবৃন্দের সেই বৈঠকের কার্য বিবরণী। এটা আপনারা যে কোনো নামে অভিহিত করতে পারেন, আমাদের আপত্তি নেই। এই প্রস্তাবের মূল কপি এখনো বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ে জমা রয়েছে। উদ্ধৃতি শেষ। তাজউদ্দিন আহমেদ। আমার শেষ চ্যাপ্টার, ছোট্ট, আপনাদের ধৈর্যহানি না ঘটিয়ে এবার শেষ করে দিচ্ছি। তাজউদ্দিন আহমেদের সীমাবদ্ধতা এবং অন্যতর সম্ভাবনা। একটি ক্ষেত্রে তাজউদ্দিনের সীমাবদ্ধতা সর্বদা দৃশ্যমান হয়েছে, সেটি হচ্ছে যে তিনি বঙ্গবন্ধুকে কখনোই দৃঢ়ভাবে অস্বীকার বা না বলতে পারেননি এবং সেজন্য তাকে পারতপক্ষে অতিক্রমের চেষ্টাই করেননি। তিনি যদি স্বাধীনতার পর বঙ্গবন্ধুকে চ্যালেঞ্জ করে আরেকটা বিরোধী দল তৈরি করতেন তাহলে কি হতো? তিনি যদি জাসদে জাসদের হাল ধরতেন তাহলে কি হতো? তিনি যদি ন্যাপে যোগ দিয়ে ন্যাপকে বলতেন ত্রিদলীয় ঐক্যজোট থেকে বের হয়ে চলো আমরা বাংলাদেশকে একটা নতুন দেশ হিসাবে গড়ে তুলি, তাহলে কি হতো? সর্বশেষে বাকশালে যোগ না দিয়ে তিনি যদি বিদ্রোহ করতেন তাহলে কি হতো? আমাদের বলতে ইচ্ছা করে যে এমন করলে বঙ্গবন্ধু নিজেই হয়তো বলতেন, তাজউদ্দিন আয় আমরা আবার নতুন করে শুরু করি। হ্যাঁ, একথা ঠিক যে বঙ্গবন্ধুর সঙ্গে তাজউদ্দিন আহমেদের লক্ষ্যের ক্ষেত্রে কোনো পার্থক্য ছিল না। আমেরিকার সুশাসন ও অন্যান্য কয়েকটি প্রশ্নে কিছু পার্থক্য হয়তো ছিল। তাছাড়া মেধাবী তাজউদ্দিনের দৃষ্টি ছিল বঙ্গবন্ধুর তুলনায় বেশি নিরাসক্ত ও বস্তুনিষ্ঠ। তিনি তার মতো এত আবেগপ্রবণ ছিলেন না। কিন্তু তারপরও শেষ বিচারে তারা দুজনে ছিলেন যথার্থ অর্থেই পরস্পরের পরিপূরক। যে কোনো বাস্তব কাজ সফলতার সঙ্গে করতে গেলে একই সঙ্গে দুটো বিষয় লাগে, যে সেটা হচ্ছে আবেগ আর মস্তিষ্ক, অথবা এভাবেও বলা যায় হৃদয় ও মস্তিষ্ক। আমাদের মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধু হলেন এক মহান, হৃদয়বান, অসীম সাহসী ব্যক্তিত্ব। তিনি সবাইকে গুরুত্ব দেন, সবাইকে নিয়ে মিলেমিশে থাকেন, সবার স্বাদ আহ্লাদ পূরণের চেষ্টা করেন। শত্রু মিত্র নির্বিশেষে রাজনীতিতে প্রীতি ও ভালোবাসা দিয়ে কর্মী, নেতা, জনগণকে কাছে টেনে আনার ক্ষেত্রে তার কোনো জুড়ি ছিল না। তিনি ছিলেন অসাধারণ গণবক্তা। কিন্তু রাষ্ট্র পরিচালনায় আরো একটা কাজ আছে, যেটা রাষ্ট্রের হাল ধরা এবং সুশাসন নিশ্চিত করা, যুক্তিতর্ক দিয়ে প্রশাসনকে ও দলকে বোঝানো, প্রয়োজনে অদল বদল করা। এখানে বঙ্গবন্ধুর অনেক ব্যর্থতা ছিল। অন্যদিকে তাজউদ্দিন আহমেদের ক্ষেত্রে নেতাসুলভ শৃঙ্খলা ও দৃঢ়তা অনেকাংশে বেশি ছিল। যেমন তিনি মার্কিন সাম্রাজ্যবাদের প্রতিনিধি রবার্ট ম্যাকনামারার সঙ্গে খুবই কঠোর আচরণ করেছিলেন। আসলে বঙ্গবন্ধু ও তাজউদ্দিনের মধ্যে ঐক্য বজায় থাকলে আমরা হয়তো এতদিনে মুক্তিযুদ্ধোত্তর বাংলাদেশে একটি সত্যিকার উন্নয়ন এবং জনপ্রিয় গণতান্ত্রিক সুশাসনের সাক্ষাৎ পেতাম, যার জন্য আজও আমাদের তীর্থের কাকের মতো অপেক্ষা করতে হচ্ছে। উপরোক্ত হাইপোথেটিক্যাল আশাবাদের পক্ষে আমার একজনকে সাক্ষী মানতে ইচ্ছা করছে। তিনি হচ্ছেন স্বাধীন বাংলাদেশের সবচেয়ে গৌরবদীপ্ত এবং সবচেয়ে নিন্দিত, সবচেয়ে বিতর্কিত এবং সবচেয়ে ভুল বোঝা সময় 1972-75 কাল পর্বের পরিকল্পনা মন্ত্রী অধ্যাপক নুরুল ইসলাম। সিমিন হোসেন রিমি সম্পাদিত তাজউদ্দিন আহমেদ
আলোকের অনন্ত ধারা সংকলন গ্রন্থে এক প্রবন্ধের উপসংহারে এসে তিনি লিখেছেন, উদ্ধৃতি, এটাই আমার শেষ: আমি আগেও উল্লেখ করেছি, বঙ্গবন্ধু ও তাজউদ্দিনের মধ্যে যে দূরত্বের সৃষ্টি হয়েছিল তার পরিণাম ছিল বাংলাদেশের সবচাইতে বড় ট্র্যাজেডি। আমি বিশ্বাস করি বাংলাদেশের ইতিহাস অন্যরকম হতো যদি দুজনের মধ্যে মনোমালিন্য, দূরত্ব বা বিচ্ছেদ না ঘটত। এই দুজন ছিলেন পারফেক্ট কম্বিনেশন। এমন যদি হতো দুজনে মিলে কাজ করতেন, আলোচনা করতেন, সিদ্ধান্ত নিতেন, তবে নিঃসন্দেহে আজকের বাংলাদেশ দীর্ঘ সংগ্রাম ও মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ হতো। কিন্তু এই দেশের দুর্ভাগ্য, দুজনের মধ্যে দূরত্ব সৃষ্টি হলো, তাজউদ্দিন সাহেব চলে গেলেন, দেশের সর্বনাশ আরম্ভ হলো 2006 সালে। ধন্যবাদ। ধন্যবাদ আকাশকে। তাকে ধন্যবাদ শুধু এ কারণে নয় যে তিনি একটি দীর্ঘ এবং একটি ভালো লেখা এখানে উপস্থাপন করেছেন। তাকে আমাদের ধন্যবাদ, তিনি একটি বস্তুনিষ্ঠ, তথ্যবহুল, একটি অসাধারণ লেখা এখানে উপস্থাপন করেছেন, যা আমাদের হৃদয়কে, আমাদের আবেগকে স্পর্শ করেছে। এবং আমি নিশ্চিত আমরা যারা এখানে বসে আছি, আমাদের সকলকে বিপুলভাবে আলোকিত করেছে। এই পর্যায়ে একটি অ্যানাউন্সমেন্ট আছে। এটা হওয়ার পরে আমি শারমিন আহমেদ একটা বক্তব্য রাখবেন, এরপরে আমি ফ্লোর আপনাদের জন্য ওপেন করে দেব। সুধীবৃন্দ, আপনাদের জন্য একটি ঘোষণা রয়েছে যে তাজউদ্দিন আহমেদ মেমোরিয়াল ট্রাস্ট লেকচার নামে আরেকটি লেকচার হবে। এই লেকচারটি হচ্ছে 1 নভেম্বর, সময় 4টা, সিনেট ভবনে এই লেকচারটি হবে এবং সেই অনুষ্ঠানে একজনকে পুরস্কার দেওয়া হবে। বক্তৃতাটি হবে নভেম্বর মাসে 1 তারিখ বিকেল 4টায় সিনেট ভবন। ধন্যবাদ। আমি শারমিন আহমেদকে তার বক্তব্য রাখার জন্য। আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। ধন্যবাদ মাননীয় সভাপতি এবং এই ট্রাস্ট কমিটির চেয়ারপারসন সাব্বির আহমেদ এবং একজন অসাধারণ বক্তা এম আকাশকে। আমি আসলে এই ওনার বক্তব্যগুলো শুনতে শুনতে, ওনার এই লিখিত বক্তব্য শুনতে শুনতে আমিও হারিয়ে যাচ্ছিলাম একটা ভিন্ন সময়ে, এবং মনে হচ্ছিল যে আমি এই একই কথা আবারও উপস্থাপন করব যে তাজউদ্দিন আহমেদ এবং ওনার মতো ব্যক্তিত্বরা, ওনারা কিন্তু ইতিহাসের আকাশটা কিন্তু উজ্জ্বল হয় অনেক নক্ষত্রের সমাবেশে। তো বঙ্গবন্ধু, তাজউদ্দিন আহমেদ, এনারা কিন্তু ছিলেন ইতিহাসের এক একটি নক্ষত্র, প্রত্যেকেরই অবদান রয়েছে। এবং আমাদের জাতির ইতিহাসকে সবল করতে হলে সবার জীবনী, সবার ইতিহাস, এটার বস্তুনিষ্ঠ চর্চার প্রয়োজন রয়েছে, বস্তুনিষ্ঠ চিন্তা চেতনা, লেখাপড়ারও প্রয়োজন রয়েছে। এবং এই যে কোনো দেশের রাষ্ট্রীয় ইতিহাস চর্চার সময় এখানে আবেগটা কিন্তু কাজ করে না, এখানে কিন্তু দল বা গোষ্ঠী নয়, এখানে হচ্ছে সত্যকে জানার অন্বেষা। এবং এই অন্বেষাটা যখন একটি জাতির একটি চেতনা, একটি জীবনের মধ্যে প্রথিত হয়, তখন কিন্তু জাতির সত্যিকারের অগ্রগতির আমরা সূচনা দেখতে পাই। তো আমি দুটো স্মৃতি মনে হলো, অথবা মনে হলো যে আপনাদের সাথে শেয়ার করতে চাই। সেটা হলো, একটা হলো তাজউদ্দিন আহমেদ নেতা পিতা বইটি যখন আমি লিখছিলাম, সে সময় আমি কলকাতাতে যাই। ওখানে যে আমি সাক্ষাৎকার গ্রহণ করি গোলক মজুমদারের। গোলক মজুমদার ছিলেন সে সময় 1971 সালে ইন্সপেক্টর জেনারেল এবং ভারতীয় পূর্বাঞ্চলীয় বর্ডার সিকিউরিটি ফোর্সের প্রধান এবং ইন্দিরা গান্ধীর একজন ঘনিষ্ঠতম সহচর। তো সেই সময় 30শে মার্চে তাজউদ্দিন আহমেদ এবং সেই তার দুর্গম যাত্রা পথের সঙ্গী ব্যারিস্টার আমিনুল ইসলাম, তারা যখন সেই কুষ্টিয়ার সেই সীমান্তে
আপনার তারা পলায়নরত, এবং ওনারা তখনও জানেন না যে এই ব্যাপারে তাদেরকে ভারত সরকার আশ্রয় দেবে কি দেবে না। কিন্তু যখন গোলক মজুমদার এলেন এবং বললেন যে আপনারা নির্ভয়ে আসতে পারেন এবং আমাদের সরকার সব ব্যবস্থা করবেন, তখন এই দুই সে সময় তরুণ তারা যে চিন্তাটা করেছিলেন খুব অসাধারণ। তখনই তারা বললেন যে স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের মর্যাদা দিয়ে তাদের যদি গ্রহণ করা হয় ভারতের মাটিতে, তাহলেই তারা এই আতিথেয়তা গ্রহণ করবেন। তো দেখুন, একটা অনাহার ক্লিষ্ট, সে সময় গোলক মজুমদার বলছিলেন আমাকে যে তোমার বাবাকে তখন দেখে তো আমরা বুঝতেও পারছি না, তোমার বাবা ব্যারিস্টার আমির ইসলাম, দুজনের পরনে লুঙ্গি, একেবারে সেই ছেঁড়া গেঞ্জি, খোঁচা খোঁচা দাড়ি, অনাহার কৃষকের সাজ। এর মধ্যেও আমরা জানি যে ক্ষুধা এবং মরণের সম্মুখীন হয়ে মানুষ কিন্তু অনেক ব্যাপারই হ্যাঁ হ্যাঁ বলে ফেলে, কম্প্রোমাইজ করে ফেলে। কিন্তু সেই সময়ও যে নেতা তার রাষ্ট্রের মর্যাদা সমুন্নত রাখতে পারেন, তিনিই কিন্তু একজন যথার্থ রাষ্ট্রনায়ক। আর আরেকটি ব্যাপার